হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। লাস্ট এপিসোডে আমরা জিয়াং রানকে দেখেছিলাম। ও একটা মলের মধ্যে চলে এসেছিল, আর জিয়াং রান ওইখানে অনেক স্পিডেই মলে থাকা সবকিছু কিনতেছিল। ওইখানে থাকা লোকেরা বলতেছিল, এই ছেলেটা কি করতেছে, এর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মনে হয় এই মলটাকে খালি করার ট্রাই করতেছে। এমনটাও তো হতে পারে এই ছেলেটা পাগল, এর থেকে যতটা দূরে থাকবো অতটাই ভালো। এই ধরনের লোকেরা যে কোনো সময় অ্যাটাক করে দিতে পারে। আমরা দেখতে পাই জিয়াং রান ওইখানে 1 বছরের সাপ্লাই কিনে ফেলেছে। ওইখানে একটা মহিলা বলতেছিল, এই ছেলেটা কি করতেছে, এতগুলো জিনিস কিনে কি করবে? ওইখানে আরেকটা লোক বলতেছিল, আমার মনে হয় এর মনে হচ্ছে যে দুনিয়া খতম হয়ে যাবে, আর তাই আগে থেকেই 1-2 বছরের সাপ্লাই কিনে রাখতেছে। সত্যি এই ধরনের বোকা লোকদের দেখে আমাকে অনেক অবাক লাগে। তখন এই সিস্টেম বলতেছিল, হোস্ট আপনি আপনার প্রথম টাস্ক কমপ্লিট করে ফেলেছেন, আর এর রিওয়ার্ড স্বরূপ আপনাকে 10 পয়েন্ট দেওয়া হচ্ছে। জিয়াং রান ভাবতেছিল, অ্যাপোক্যালিপ্সের সময় নিজের অ্যাট্রিবিউটকে ইনক্রিজ করা অনেক ভালো ব্যাপার, কিন্তু সিস্টেম স্টোরে যে এনহ্যান্সমেন্ট পোর্শনটা আছে ওটা তো 20 পয়েন্টের, যেটা আমার কাছে এখন নাই। কিন্তু এইখানেই সামনে যে সাপ্লাই বক্সটা আছে ওটা শুধুমাত্র 10 পয়েন্টের। আমার মনে হয় একবার কিনে দেখা উচিত যে এই সাপ্লাই বক্সে কি আছে। তো ঠিক আছে সিস্টেম, তুমি একটা কাজ করো, আমার 10 পয়েন্ট কেটে নিয়ে আমাকে একটা সাপ্লাই বক্স দাও, আর আমারও দেখা হয়ে যাবে যে সিস্টেম স্টোর কিভাবে কাজ করে। আর তারপর আমরা দেখতে পাই জিয়াং রান 10 পয়েন্ট দিয়ে সাপ্লাই বক্স কিনে ফেলেছে। ওই সাপ্লাই বক্সের মধ্যে জিয়াং রান একটা লেভেল 1 এর স্পেস রিং পাইছে। এই স্পেস রিং এর মধ্যে টাইম একদমই বাড়ে না, তাই আপনি এই স্পেস রিং এর ভিতরে যে জিনিসই রাখবেন না কেন ওইটা যেমন রাখবেন তেমনই থাকবে। জিয়াং রান বলতেছিল, আমি প্রথম থেকেই জানতাম আমি প্রথম রিওয়ার্ড স্বরূপ অনেক ভালো একটা রিওয়ার্ড পাবো। সত্যি আমার এই সিস্টেম তো অনেক ভালো। অ্যাপোক্যালিপ্স ওয়ার্ল্ড এর মধ্যে এই স্পেস রিং আমার অনেক কাজে আসবে। আমি যদি এর ভিতরে কোনো ফ্রেশ জিনিস রাখি তাহলে এটা একদমই নষ্ট হবে না। তখন এই সিস্টেম বলতেছিল, হোস্ট আপনার জন্য একটা নতুন টাস্ক চলে এসেছে, আপনাকে 10 বছরের সাপ্লাই জোগাড় করতে হবে, আর এর রিওয়ার্ড স্বরূপ আপনি 20 পয়েন্ট পাবেন। কিন্তু তখনই আমরা ওইখানে দেখতে পাই ওইখানে একটা লোক আসে, আর ও বলতেছিল, কার এত বড় সাহস যে আমার মলে প্রবলেম ক্রিয়েট করতেছে, আমি আমার সাথে গার্ড নিয়ে এসেছি, এখন কেউ কিছু করতে পারবে না। ওই লোকটা বলতেছিল, জিয়াং রান এটা তো তুমি এখানে কি করতেছো? জিয়াং রান বলতেছিল, ইয়াং টাও এটা তো তুমি, আমি তো একদমই আশা করিনি যে এখানে আমি তোমাকে দেখবো। জিয়াং রান ভাবতেছিল, ইয়াং টাও আমার মিডল স্কুলের ক্লাসমেট। এই ছেলেটা জ্যাং সেং এর বুলি গ্যাং এর মধ্যে ওর লেফট হ্যান্ডের কাজ করতো। নিজের থেকে দুর্বল লোকদের অনেক বুলি করেছে। আমাদের স্কুলে আমাদের মধ্যে অনেক ফাইট হয়েছে। ফিজিক্যালি আমিও অনেক স্ট্রং ছিলাম, আর এই জন্য আমি এদের বুলি কখনোই সহ্য করিনি। এরা যদিও অন্য লোকদের বুলি করতো, কিন্তু এরা আমার আশেপাশেও আসার সাহস পেত না। কিন্তু আমি ভাবতে পারিনি যে এই শালা ইয়াংটাওকে আমি এইভাবে দেখবো। ইয়াংটাও বলতেছিল, জিয়াং রান এইসব কথা বাদ দাও, তুমি এইখানে এইসব কি করতেছো? তুমি এইখানে মল থেকে যেসব জিনিস নিয়েছো সবকিছু ফেরত দাও। এইখানে দিনের বেলায় সবার সামনে চুরি করা অনেক খারাপ একটা ব্যাপার। জিয়াং রান বলতেছিল, ইয়াংটাও তুমি তো জানো আমি কোনো দুর্বল লোক নই, না তো স্কুলের মধ্যে তুমি আমাকে বুলি করতে পারছো, আর না তো পারবে এখানে। আমি তোমার মতো কোনো চোর নেই যে এখানে চুরি করতে আসবো। আর সত্যি কথা বলতে আমি এইসব জিনিস এই জন্যই বাইর করছি যাতে এগুলো আমি কিনতে পারি। তুমি তোমার লোকেদের ডেকে আনো আর বলো বিল বানাইতে, আমি এইখানে এই মুহূর্তে পে করে দিব। তখনই ইয়াংটাও বলতেছিল, আচ্ছা তাহলে তুমি এখানে কিনতে এসেছো, তাহলে এইখানে থাকা সব জিনিসই তোমাকে কিনতে হবে, যেই সব জিনিস তুমি বের করেছো। আর তুমি যদি এখানে পে করতে না পারো তাহলে ভেবে নিও আমি তোমার অবস্থা কি করব। আর আমি এখানে একাই দাঁড়িয়ে আছি না, আমার সাথে এই গার্ড গুলোও আছে, আর এরা প্রফেশনালি ট্রেন্ড গার্ড, আর এরা তোমাকে মারতে মারতে এমন অবস্থা করবে যেটা তুমি ভাবতেও পারবে না। আর এই জন্য কোনো ভুল করার আগে একদম সাবধানে থাকবে। আর তারপর আমরা দেখতে পাই সবগুলো ওয়ার্কার মিলে বিল বানানো শুরু করেছে। ইয়াংটাও বলতেছিল, আচ্ছা ঠিক আছে আমাকে বলো টোটাল বিল কত হয়েছে? ওই মহিলা বলতেছিল, স্যার এখানে $56,884 হয়েছে। আজকে পর্যন্ত আমি আমার লাইফে এরকম বড় বিল কখনো বানাইনি। ইয়াংটাও বলতেছিল, তুমি তো বিল শুনেছো তাই না, এই নাও মেশিন, এখন পে করো। আর তারপর আমরা দেখতে পাই জিয়াং রান ওর পকেট থেকে কার্ড বের করে পে করে দিয়েছে। এটা দেখার পর ইয়াংটাও অবাক হয়ে গেছিল, আর ও বলতেছিল, কি এ সত্যিই পে করে দিয়েছে? আমি এটা কখনো ভাবতে পারিনি যে জিয়াং রানের কাছে এতগুলো টাকা থাকবে। তো আচ্ছা ঠিক আছে আমি এখান থেকে যাচ্ছি, তুমি যখন পে করে দিয়েছো তাহলে এখানে কোনো সমস্যা নেই। তখনই জিয়াং রান বলতেছিল, ইয়াংটাও 1 মিনিট দাঁড়াও, তুমি এখানে এইভাবে যাইতে পারবে না। ইয়াংটাও বলতেছিল, জিয়াং রান তুমি কি বলতে চাচ্ছ? তো তুমি এখন আমার কাছ থেকে কি চাও? জিয়াং রান বলতেছিল, তুমি তোমার কাস্টমারের সাথে এখনই অনেক খারাপ ব্যবহার করতেছিলে, তোমাকে আমার কাছ থেকে মাপ চাইতে হবে, না হলে আমি যেই সব জিনিস কিনেছি সবগুলো ফেরত দিব। আর তুমি তো আমাকে স্কুলের সময় থেকে জানো, এই জিনিসটা করতে আমি একবারও ভাববো না। চিল্লাইতে ইয়াংটাও বলতেছিল, জিয়াং রান তুমি এটা কিন্তু অনেক খারাপ করতেছো, আমি তোমাকে বলেছি না এখান থেকে চলে যেতে, তাহলে তুমি এত লাফাচ্ছ কেন? তুমি যদি এইখান থেকে এখানে একটা জিনিসও ফেরত দাও তাহলে আমি তোমাকে একদমই ছাড়বো না। ওইখানে থাকা লোকগুলো বলতেছিল, আমরা এখানে রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি, তুমি ওর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিলে। ওই ছেলেটা কি তোমাকে অনেক বড় কিছু করতে বলেছে নাকি? ও তো শুধু তোমাকে মাপ চাইতে বলেছে, আর তাছাড়াও তো তোমারই ভুল ছিল ওইখানে। তুমি যখন খারাপ ব্যবহার করার আগে ভাবো নাই, তো এখন মাপ চাওয়ার আগে কেন ভাবতেছো? এই সুপার মল কি ওর কাস্টমারের সাথে এইভাবে ব্যবহার করে? তো এইখানে যদি এই ব্যাপারই হয় তাহলে আজকের পর থেকে আমি আর কখনো এই মলে আসবো না, আর আমার কোনো বন্ধুকেও আসতে দিব না। ভালো করে দেখে নাও, এই সুপার মলের নাম আমরা পুরো টিকটকে ফেমাস করে দিব, আর তারপর তোমার অনেক বেইজ্জতি হবে। তখনই জিয়াং রান বলতেছিল, ইয়াংটাও আমার কাছ থেকে মাপ চাও, শুধুমাত্র এইটাই একমাত্র অপশন যেটা তুমি করতে পারবে। তুমি যদি আমার কাছ থেকে ভালোভাবে মাপ চাও তাহলে আমি তোমার কাছ থেকে এর থেকেও বেশি 10 গুণ প্রোডাক্ট কিনবো, আর এটা আমি তোমাকে প্রমিস করলাম। তখনই ইয়াংটাও বলতেছিল, জিয়াং রান তুমি কি সত্যি কথা বলতেছো? জিয়াং রান বলতেছিল, তোমার যদি বিশ্বাস না হয় তুমি তোমার মেশিন নিয়ে আসো আর আমার ব্যালেন্স চেক করো, তারপর তুমি ক্লিয়ারলি বিশ্বাস করতে পারবে আমার কাছে কতগুলো টাকা আছে। যখনই জিয়াং রান কার্ডটাকে সোয়াইপ করে তখনই ওইটা দেখার পর ইয়াংটাও অবাক হয়ে গেছিল, এখানে আমি কি দেখতেছি, আমার চোখকে তো আমার বিশ্বাস হচ্ছে না। তোমার অ্যাকাউন্টে এখনো $7 মিলিয়ন আছে। জিয়াং রান তুমি এতগুলো টাকা কোথায় পেলে?
জিয়াং রেন বলতেছিল, ইয়াংটাও আমার কাছ থেকে মাপ চাও, আর আমি তোমার কাছ থেকে অনেকগুলো জিনিস কিনবো, আর আমি যদি তোমার কাছ থেকে কিছু না কিনি তাহলে তুমি আমার সাথে যেটা ইচ্ছে সেটাই করতে পারবে, আর আমি তোমাকে কিছুই করবো না। ইয়াংটাও ভাবতেছিল জিয়াং রেন এখানে এর থেকে বেশি 10 গুণ পণ্য কিনতে চাচ্ছে, তো এর জন্য যদি আমার একটু বেজ্জতি হয় তাহলে সমস্যা নেই। তারপর ইয়াংটাও বলতেছিল, জিয়াং রেন প্লিজ আমাকে ক্ষমা করে দিও, তোমার সাথে এরকম ব্যবহার করা আমার একদমই উচিত হয় নাই। তারপর জিয়াং রেন বলতেছিল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এইবারের জন্য মাফ করে দিচ্ছি, কিন্তু এরপর যদি তুমি কোনো ভুল করো তাহলে আমি তোমাকে একদম মাফ করবো না। আর তুমি একটা জিনিস মাথায় রাখবে, সবাই তোমার মতো গরিব নয়, কিছু কিছু লোকের কাছে এত টাকা আছে যে তোমাকে ওপর থেকে নিচ পর্যন্ত কিনতে পারবে। ইয়াংটাও বলতেছিল, ব্রাদার জিয়াং রেন আপনি এতগুলো জিনিস কেন কিনতেছেন? জিয়াং রেন বলতেছিল, ইয়াংটাও এই বিষয়ে তোমার কোনো লেনা দেনা নাই, শুধু তুমি একটা জিনিস ভেবে নাও, এই জিনিসগুলো আমি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য কিনতেছি। ইয়াংটাও ওকে বলতেছিল, তুমি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য এই জিনিসগুলো কিনতে চাও, কিন্তু ব্রাদার জিয়াং রেন আমাদের শপিং মলে এতগুলো জিনিস নাই, তবে আপনি যদি এর থেকেও বেশি 10 গুণ পণ্য কিনতে চান তাহলে আমি ডাইরেক্ট হোলসেলারের কাছে আপনাকে নিয়ে যেতে পারবো, ওর কাছে নিশ্চয়ই অতগুলো প্রোডাক্ট আছে যতগুলো আপনার প্রয়োজন। তারপর জিয়াং রেন ওকে বলতেছিল, আচ্ছা তোমার কাছে যেহেতু একটা সুপার মার্কেট আছে তাহলে আমার মনে হয় তোমার কাছে ভালো একটা হোলসেলার আছে যেটা আমার এই কাজটা করতে পারবে। তারপর ইয়াংটাও ওকে বলতেছিল, ব্রাদার জিয়াং রেন আপনি তো ইয়াংটাওকে চেনেন তাই না? ও তো আমাদের ক্লাসমেট ছিল, আর ও এখন একটা হোলসেল বিজনেস চালু করেছে, ওর কাছে নিশ্চয়ই অনেকগুলো প্রোডাক্ট আছে, তো আমি এখনই ওর সাথে কন্ট্যাক্ট করতেছি। তারপর ইয়াংটাও ফোন করে বলতেছিল, ব্রাদার জি আমার কাছে অনেক ভালো একটা ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টটা অনেকগুলো পণ্য কিনবে আর অনেক বড় একটা অর্ডার দিবে, এত বড় একটা অর্ডার দিবে যেটার ব্যাপারে আপনি কখনো ভাবতে পারবেন না। আমি ওই ক্লায়েন্টকে অনেক তাড়াতাড়ি আপনার ওইখানে নিয়ে আসতেছি, তো আপনিও আপনার হোলসেল গোডাউনে চলে আসেন, এত বড় একটা অর্ডার মিস করা আপনার একদমই উচিত হবে না। জিয়াং রেন ভাবতেছিল, এই শালা ইয়াংটাও এখনো জ্যাংসেং এর কুত্তে হয়ে আছে, আমি জানি না এরা সুপার মার্কেট আর হোলসেল বিজনেসের সাহায্যে কতগুলো ব্ল্যাক মানি একসাথে করছে, এরা তো এতটাও ইমানদার নয় যে যে কোনো কাজ ভালোভাবে করবে। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই জিয়াং রেন আর ইয়াংটাও হোলসেল অফিসে পৌঁছে গেছে, আর তখনই আমরা দেখতে পাই ওদের সামনে একটা ব্ল্যাক কালারের মার্সিডিজ আছে থামে। জিয়াং রেন ভাবতেছিল, এই শালা এখানে এত অ্যারোগেন্টলি ড্রাইভিং করতেছে, মনে হয় কোনো পাওয়ারফুল লোকের সাথে এখনো এর পাঙ্গা পড়েনি। বাইরে বেরিয়ে জ্যাংসেং বলতেছিল, আমি অনেক হাঁপিয়ে গেছি, সত্যি এখানে অনেক ট্রাফিক ছিল। ইয়াংটাও তুমি আমার একটা কথা বলো, তুমি কি এই বড় ক্লায়েন্টকে তুমি আমার কাছে নিয়ে এসেছো? তো এই কি আমার কাছে অনেক বড় একটা অর্ডার দিবে? ইয়াংটাও বলতেছিল, ব্রাদার জি এর নাম হলো জিয়াং রেন, আপনার নিশ্চয়ই মনে আছে, এ তো আমাদের স্কুলের ক্লাসমেট ছিল। জ্যাংসেং বলতেছিল, কে তুমি কার কথা বলতেছো? তারপর ইয়াংটাও বলতেছিল, জিয়াং রেন আমাদের মিডল স্কুলের ক্লাসমেট, আপনার কি জিয়াং রেনের ব্যাপারে এখনো কিছু মনে পড়েনি? আর জ্যাংসেং বলতেছিল, হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে। আর জ্যাংসেং এর ওখানে সিগারেট খাওয়ার কারণে জিয়াং রেন অনেক রেগে যাচ্ছিল। জ্যাংসেং বলতেছিল, এ তো ওই জিয়াং রেন না যে আমার বিপরীতে সবসময় দাঁড়িয়ে যেত? আমার এই ছেলেকে ক্লিয়ারলি মনে আছে, তুমি অনেক ট্রাই করেছিলে কিন্তু এ তোমাদের সামনে একদম ঝোঁকেনি, আর এ আমার কথা একদমই শোনেনি, আর তাছাড়াও এ তো ডিজাইনার ব্র্যান্ডের একটা থার্ড কপি পড়ে আছে। আমি জানি এই ধরনের লোকেরা বড়লোক দেখানোর ট্রাই করে, কিন্তু রিয়েলিটি এরা একদমই বড়লোক নয়। জিয়াং রেন বলতেছিল, ডিজাইনার ব্র্যান্ডের ব্যাপারে আমার কোনো জানা নেই, শুধুমাত্র আমি একটা র্যান্ডম স্টোর থেকে এই কাপড়টা কিনেছি, তবে এখানে আমার কাপড় আর তোমার অর্ডারের সাথে কি লেনা দেনা। জ্যাংসেন আমার মনে হয় তোমাকে আসল কথা আসা উচিত, আলতু ফালতু কথা বলে একদম সময় নষ্ট করবে না, আমার কাছে এতগুলো টাইম নাই। ইয়াংটাও এর উপর রাগ হয়ে জ্যাংসেং বলতেছিল, শালা ইয়াংটাও তুই এই ক্লায়েন্টের কথা বলতেছিলি? তুই জানিস আমি বাড়ি গিয়ে রেস্ট করতাম, কিন্তু তুই বলছিলি অনেক বড় একটা ক্লায়েন্ট আছে, এর জন্য আমি এখানে চলে এসেছি, তুই আমার টাইম ওয়েস্ট করছিস, তো এই ভুলের কারণে কি আমি তোকে মেরে ফেলবো? ইয়াংটাও বলতেছিল, ব্রাদার জি আপনি প্লিজ শান্ত হন, এ সত্যি অনেক বড় একটা ক্লায়েন্ট। জ্যাংসেং বলতেছিল, যদি এ রিচ হতো তাহলে এর কাছে অনেকগুলো টাকা থাকতো, আর কমসে কম এত একটা ব্র্যান্ডের কাপড় পরে থাকতো। আমি অনেকদিন যাবত এই বিজনেস করতেছি, আর রিচ লোকেদের আমিও দেখেছি, আর আমি এক জায়গাতেই বুঝতে পেরে যাই যে কে গরিব আর কে বড় লোক। আমার মতে জিয়াং রেনের কাছে একটা কানা করিও নাই, তো এ আমার কাছ থেকে কি কিনবে? আর তুই এখানে আসছিস বড় অর্ডারের কথা বলতে। জিয়াং রেন বলতেছিল, মনে হচ্ছে আমার ওরা একদমই কাজ করতেছে না, আর তোমরা সবাই বুঝতেই পারতেছো না যে আমার কাছে কত টাকা আছে, আর তাছাড়াও একটা অশিক্ষিত গাদা আমার সামনে লাফিয়ে লাফিয়ে কথা বলতেছে। জ্যাংসেং তোর কি যোগ্যতা আছে যে তুই টাকা দিয়ে আমার সাথে বরাবরি করতে এসেছিস? এই কথা শুনে জ্যাংসেং রাগ হয়ে গেছিল, আর ও বলতেছিল, শালা জিয়াং রেন তুই কি বলতেছিস? জিয়াং রেন বলতেছিল, আমি বলেছি তুই সবাইকে কম ভাবিস, কিন্তু রিয়েলিটি হচ্ছে এটা যে তুই আমার সামনে কথা বলার কোনো যোগ্যতাই রাখিস না। রাগের মাথায় জ্যাংসেং বলতেছিল, শালা তোর সাহস কত বড়, তুই আমাকে মূর্খ বলিস? তারপর জিয়াং রেন ওকে বলতেছিল, তোমাদের কথা অনুযায়ী আমি বলেছি তোমরা লোকেদের কম ভাবো, এই কথাটা ঠিক ছিল, আর আমি তোমাদের মূর্খ বলছি, তোমরা এই জন্যই রেগে যাচ্ছ? সত্যি জ্যাংসেং তুমি অদ্ভুত একটা লোক। ইয়াংটাও বলতেছিল, ব্রাদার জিয়াং রেন প্লিজ আপনি ব্রাদার জিকে রাগাবেন না, ওনাকে মূর্খ বলা এটা ওনার সবচেয়ে দুর্বল পয়েন্ট, কারণ আমাদের ব্রাদার জি সত্যিই মূর্খ, আর এই জন্য যদি কেউ ওনাকে মূর্খ বলে তাহলে ওনার অনেক লাগে। মিডল স্কুলে পরে উনি লেখাপড়া বাদ দিয়েছিল, আর তারপর ওনার কোথাও এডমিশন হয়নি। জ্যানসেন কিক করেই বলতেছিল, ফালতু কথা বলা বন্ধ কর, এইখানে আমার বায়োডাটা দিতে তোকে কে বলেছে? আমি কতটা পড়াশোনা করছি বা করি না এটা নিয়ে তোমাদের কোনো লেনা দেনা নেই, আর তুই আমাকে বড় ক্লায়েন্টের কথা বলতেছিলি তাই না? আজকে যদি কমসে কম 1 ট্রাক মাল বিক্রি না হয় তাহলে না তো ইয়াংটাও যেতে পারবে না তো জিয়াং রেন, তোমাদের দুইজনকে আমার লোক দিয়ে অনেক পিটাবো। জিয়াং রেন বলতেছিল, ফালতু কথা বলা বন্ধ করো, আর আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখো, আমার অ্যাকাউন্ট ব্যালেন্স দেখার পরেই তুমি বুঝতে পারবে আমি কি কিনতে পারবো কি কিনতে পারবো না, আর তারপরে তুমি নিজেই ডিসাইড করিও যে আমাকে বড় ক্লায়েন্ট বলবে কি বলবে না। মোবাইল দেখার পর জ্যাংসেন শক হয়ে গেছিল, আর ও বলতেছিল, তুমি কি আমার অ্যাকাউন্টে $1 মিলিয়ন ট্রান্সফার করছো? জিয়াং রেন সত্যিই তো তোমার কাছে অনেকগুলো টাকা আছে। ইয়াংটাও একদমই মিথ্যা কথা বলতেছিল না, তুমি তো সত্যি অনেক বড় একটা ক্লায়েন্ট। জিয়াং রেন বলতেছিল,
সত্যি আমি তোমার এখানে রিসোর্স কিনতেই এসেছিলাম। এটা তো শুধুমাত্র আমি অ্যাডভান্স দিলাম তোমাকে। আমি এখানে কমসে কম $5 মিলিয়ন পণ্য কিনবো। তুমি যখনই আমাকে পণ্যগুলো দিয়ে দিবে আমি তখনই তোমাকে আর $4 মিলিয়ন দিয়ে দিব। আর ততক্ষণ পর্যন্ত তুমি $1 মিলিয়ন নিজের কাছে রাখো। জিয়াংসেন বলতেছিল, জিয়াংরেন আমাকে একটা কথা বলো, তোমার কোন ধরনের পণ্য লাগবে? আমার হোলসেল গোডাউনের মধ্যে তুমি সব ধরনের পণ্য পেয়ে যাবে। জিয়াংরেন বলতেছিল, আমার এখানে চাল, ডাল, আটা, ময়দা, তেল, লবণ এগুলো চাই। একজন মানুষের ডেইলি ইউজে যেসব পণ্য প্রয়োজন তুমি সেই পণ্যগুলো প্যাক করে দিবে। জিয়াংসেন বলতেছিল, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে ফলো করো, আমার কাছে এগুলোর অনেক বড় একটা স্টক পড়ে আছে। সাথেই জিয়াংসেন ভাবতেছিল, আমার একদম বিশ্বাস হচ্ছে না যে আমার ভাগ্য এতটা ভালো হবে। কিছুক্ষণ আগেই তো আমার এখানে একটা এক্সপায়ার্ড ফুডের লট আছে, আমি জিয়াংরেনকে এই পুরো লটটাই বেচে দিব, আর এই কারণে আমি অনেক ভালো একটা প্রফিট করতে পারবো। কিছুক্ষণ পর ও জিয়াংরেনকে নিয়ে একটা গোডাউনের মধ্যে চলে এসেছে, আর ও জিয়াংরেনকে বলতেছিল, জিয়াংরেন তুমি যদি আমার কাছ থেকে সবগুলো পণ্য কিনে নাও তাহলে আমি তোমাকে 10% অফ দিব। পুরো মার্কেটের মধ্যে তুমি যেখানেই যাও না কেন তুমি এই দামের মধ্যে কোথাও এই পণ্যগুলো পাবে না। তো তুমি আমাকে বলো, তুমি কি এই লটটা কিনবে? জিয়াংরেন বলতেছিল, আমি তোমার এখানে পণ্য কিনবো কি কিনবো না সেটা তোমার পণ্যের কোয়ালিটির উপর নির্ভর করে। তোমার পণ্যের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আমি এখনই কিনে নিব, আর যদি পণ্যের কোয়ালিটি ভালো না হয় তাহলে আমাকে অন্য লট দেখাবে। প্যাকেট দেখার পর জিয়াংরেন বলতেছিল, বাইরের প্যাকেট বাদ দিয়ে ভেতরে যা কিছু আছে সবকিছু এক্সপায়ার ফুড। জিয়াংসেন তুমি আমার সামনে কি চিপ ট্রিক খেলতেছো নাকি? তুমি কি আমাকে পাগল ভাবতেছো নাকি যে আমি লাখ লাখ টাকার এক্সপায়ার্ড ফুড কিনবো? তো তুমি যদি আমার সাথে এইসব কাজই করতে চাচ্ছ তাহলে এই অর্ডারটা আমি এখনই ক্যান্সেল করে দিচ্ছি, আর তারপর তুমি এই প্রোডাক্টগুলো কার কাছে বেচবে, আমার কোনো সমস্যা নেই। জিয়াংসেন ভাবতেছিল, আমি তো একদমই বিশ্বাস করতে পারছি না যে এই শালা বিজনেসও করতে পারে। এ তো একবার দেখার পরে বুঝে গেছে যে এখানে থাকা সব প্রোডাক্টই এক্সপায়ার্ড প্রোডাক্ট। জিয়াংসেন বলতেছিল, জিয়াংরেন আমি তোমাকে রিয়েলিটি বলতেছি, এখানে যেই প্রোডাক্টগুলো আছে এগুলো এখনো এক্সপায়ার্ড হয়নি, কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি এক্সপায়ার্ড হয়ে যাবে। তো আমি তোমাকে এই পণ্যগুলো 50% ডিসকাউন্টে দিয়ে দিব। আমার কাছেও এই লটটা ফেসে আছে, তো প্লিজ এই লটটা নিয়ে নাও তুমি। তো তুমি যদি এই অফারটা একদম পছন্দ করো তাহলে আমরা আগে কথা বলতে পারি, আর না হলে নতুন লট দেখাতে আমার কোনো সমস্যা নাই। জিয়াংরেন বলতেছিল, আমি এইসব জিনিস একদমই দেখতে চাই না। $5 মিলিয়ন মধ্যে আমি সবকিছু কোয়ালিটি ফুল চাই, কোয়ালিটির সাথে একদম কম্প্রোমাইজ করা যাবে না। আর কথা হচ্ছে এক্সপায়ার্ড ফুডে, তাই না? তাহলে এর জন্য আমার কাছে অনেক ভালো একটা প্ল্যান আছে। জিয়াংসেন বলতেছিল, কি প্ল্যান আছে তোমার কাছে, আমাকে তাড়াতাড়ি বলো। জিয়াংরেন বলতেছিল, তুমি তো বলছো যে তুমি 50% অফ দিবে, তো আমি এক্সপায়ার্ড ফুড গুলোর জন্য 1 মাস পরে তোমাকে পেমেন্ট করব, কারণ আমার কাছে এক্সপায়ার্ড ফুডের জন্য একদম পেমেন্ট নাই। তখন জিয়াংসেন বলতেছিল, তাহলে তুমি আমাকে একটা কথা বলো, যদি 1 মাস পরে পণ্য এক্সপায়ার্ড হয়ে যায় আর তুমি যদি আমাকে টাকা না দাও তাহলে আমি কি করব? তারপর জিয়াংরেন বলতেছিল, আচ্ছা তোমাকে একদম টেনশন করতে হবে না, আমি আমার ঘরটা তোমার কাছে বন্ধ রাখতেছি, আমি যদি পেমেন্ট করতে না পারি তুমি আমার ঘরটা নিয়ে নেবে। তাহলে জিয়াংসেন বলতেছিল, জিয়াংরেন তুমি তো জানোই এই খাবারগুলো অনেক তাড়াতাড়ি এক্সপায়ার্ড হয়ে যাবে, আর মনে হয় 1 মাসের আগেও এই পণ্যগুলো এক্সপায়ার হয়ে যাবে, আর এই লটটাও তো অনেক বড়। তো তুমি আমাকে একটা কথা বলো, যে 1 মাসের থেকেও কম সময়ে তুমি এই খাবারগুলো কিভাবে বাড়বে? তোমার কাছে কি অনেক বড় একটা টিম আছে যে অরিজিনাল খাবারের সাথে এক্সপায়ার্ড ফুড মিলাবে? জিয়াংরেন বলতেছিল, আমার কাছে কোনো টিম নেই, আমি যেই কাজগুলো করবো আমি একলাই করব, আর এইখানে থাকা সব খাবারই আমি নিজের জন্য নিচ্ছি। দেখো জিয়াংসেন, আমি তোমার একটা ক্লিয়ার কথা বলে দিই, এই খাবারগুলো তো এখনো এক্সপায়ার্ড হয়নি, কিন্তু কিছুদিন পর এক্সপায়ার্ড ফুডেরও দাম লাখ লাখ টাকা হবে। তো তুমিও খাবারকে একসাথে জোগাড় করে রাখো, তাহলে তোমারও অনেক ফায়দা হবে। ঘাবড়াতে ঘাবড়াতে জিয়াংসেন বলতেছিল, জিয়াংরেন তোমার কথাটার মানে কি? এখানে এক্সপায়ার ফুডের দাম বাড়বেই বা কেন? জিয়াংরেন বলতেছিল, জিয়াংসেন তুমি প্রশ্ন করা বন্ধ করো, বাস আমি শুধু যেই অ্যাড্রেস দিচ্ছি তোমাকে তুমি ওই অ্যাড্রেসের মধ্যে সবকিছু পৌঁছাই দিবে। আর কথা হচ্ছে তোমার পেমেন্টের, তাই না? ওটা তোমার কাছে নিশ্চয়ই পৌঁছে যাবে সময় মতো, তোমাকে একদম এই ব্যাপারে টেনশন করা লাগবে না। আর তখনই আমরা দেখতে পাই জিয়াংরেনের ওইখানে একটা কল এসেছে। যিনি ফোন করেছিল উনি বলতেছিল, আপনি মিস্টার জিয়াংরেন বলতেছেন তাই না? জিয়াংরেন বলতেছিল, হ্যাঁ আমি মিস্টার জিয়াংরেন বলতেছি, কিন্তু তুমি কে? ফোনের মধ্যেই বলতেছিল, মিস্টার জিয়াং আপনি তো আপনার ঘর বিক্রি করতেছেন তাই না? তো আমি আপনার ঘরটা কিনতে চাই, তো আমি আপনার সাথে কখন দেখা করতে পারবো? জিয়াংরেন বলতেছিল, জিয়াংসেং আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, তো আমি তোমাকে যেই অ্যাড্রেস দিয়েছি ওই অ্যাড্রেসে সবগুলো পৌঁছাই দিবে, আর প্রোডাক্ট ডেলিভারি হওয়ার সাথে সাথে আমি তোমাকে পেমেন্ট করে দিব। ইয়াংটাও বলতেছিল, বেদাত জিয়া আপনি তো দেখতেছেনই আমি আপনার সাথে কোনো স্ক্যাম করিনি, সত্যি জিয়াংরেনের কাছে অনেকগুলো টাকা চলে এসেছে। জিয়াংসেং বলতেছিল, আমি জানি জিয়াংরেনের ফ্যামিলি একদম অর্ডিনারি একটা ফ্যামিলি ছিল, তো জিয়াংরেনের কাছে এতগুলো টাকা এলো কি হবে? আর তারপর আমরা দেখতে পাই একটা ওল্ড ম্যানকে, ও জিয়াংরেনকে বলতেছিল, মিস্টার জিয়াংরেন এই নেন এখানে $4 লাখ আছে, আমি আপনাকে অ্যাডভান্স স্বরূপ এই $4 লাখ দিচ্ছি। আপনি তো বলছিলেন যে আপনি এই ঘরটা 3 মাস পর খালি করবেন, এই ব্যাপারে আমার কোনো সমস্যা নাই, আপনি শুধুমাত্র এই কন্ট্রাক্টটাকে সাইন করে দিন। জিয়াংরেন ভাবতেছিল, এই ওল্ড ম্যান তো ঘরটা ঠিক মতো দেখলেও না, কিন্তু ও $4 লাখ দিয়ে কন্ট্রাক্ট সাইন করতে চাচ্ছে, এই ওল্ড ম্যানের তাড়াহুড়ার পিছনে কারণটা কি? জিয়াংরেন বলতেছিল, স্যার আপনি আমাকে একটা কথা বলুন, আপনার এত তাড়াহুড়ার কারণটা কি? আপনি তো কন্ট্রাক্ট টাকা দেওয়ার ব্যাপারটা ঘর দেখার পরেও করতে পারতেন। ওই ওল্ড ম্যান বলতেছিল, আচ্ছা সত্যি কথা বলতে আমার গ্র্যান্ড ডটার কিছুদিনের মধ্যে সিটিতে আসবে ওর স্কুল ট্রান্সফারের জন্য, আর এই জন্য আশেপাশের লোকাল এরিয়ার মধ্যে আমার একটা ঘর প্রয়োজন, আর এটাই হচ্ছে কারণ যে আমি আপনার ঘরটা একদম দেখিনি আর তাড়াতাড়ি পে করে দিয়েছি। আর সত্যি কথা বলতে অনেকদিন যাবত এই এরিয়ার মধ্যে আমি একটা ঘর দেখতেছিলাম, কিন্তু অনেক ট্রাই করার পরেও আমি একটা ঘর পাইনি। মিস্টার জিয়াং আপনি বলেছিলেন যে আপনি ঘর বিক্রি করবেন, তাই আমি এখানে অনেক তাড়াতাড়ি চলে এসেছি আর আপনাকে $4 লাখ পে করে দিয়েছি, তো প্লিজ আপনি এখন পিছু হাঁটবেন না, এটা আমার গ্র্যান্ড ডটারের ক্যারিয়ারের প্রশ্ন। জিয়াংরেন বলতেছিল, স্যার আপনি তো আমাকে সবকিছু সত্যি সত্যি বলে দিলেন, আপনার কি মনে হয় না যে আপনার কন্ডিশন দেখার পর আমি ঘরের প্রাইস অনেক বাড়িয়ে দিব? আর তাছাড়াও আপনার তো এই লোকালিটির মধ্যে একটা ঘর প্রয়োজন তাই না? আর আপনিও তো ঘর পাচ্ছেন না, আর শুধুমাত্র আমি ঘর বেচতেছি, তো আমি যেই প্রাইস চাইবো ওই
প্রাইজও তো আপনি দেবেন। এই কথা শোনার পর ওই ওল্ড ম্যান ভয় পেয়ে গেছিল আর ও বলতেছিল, মিস্টার জিয়াং প্লিজ আপনি এই কাজটা করবেন না। আমি আমার পুরো সেভিংস একসাথে করে এই ঘরটা কিনতেছি। আমার কাছে আর একটা টাকাও নাই আপনাকে দেওয়ার মতো। প্লিজ এই গরিবের সাথে আপনি এমন করবেন না। আমার কাছে এই ঘরটা কেনা ছাড়া আর কোনো উপায় নাই। তো এরপর কি হয় আমরা দেখবো নেক্সট এপিসোডে। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।